রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। রুমাইশা উঠে ঘড়ি দেখল 3টা বাজে। এই সময়ে কিসের শব্দ হলো? আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছালো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছন সাইডে রুমাইশার রুমের দরজার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল? কিন্তু ফুপ্পি তো নিচতলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে। ফুপ্পি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরে বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার উপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি শাফিন বন্ধ করলো? শাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন? জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুব আজগুবি ঠেকলো। তাই ভাবলো সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে। তাই আর 7-5 না ভেবে আবার শুয়ে পড়ল। ভোরবেলা নামাজের পর রুমাইশা শাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর। ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলে কোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনও দেখা হয়নি একবারও। ফুপ্পা বলছিল ভায়া নাকি এখনও অপরাধবোধে ভুগছে, কিন্তু ও তো এসব মনেই রাখেনি। ভায়া তো কামড়ে দিয়েছিল, তাতে কি এমন হয়েছিল যে ওই রকম মুখ দেখা দেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল, এরকম কামড়াকামড়ি মারামারি হওয়াটা তো স্বাভাবিক। শাফিন দরজায় ছিটকিনি দেয়নি। একবার ভাবলো শাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই শাফিন তার থেকে 2 বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রুমাইশা। এসে শাফিনের ফোনে কল দিল। শাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগি রাগি কণ্ঠে বলল, কে রে? এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের 12টা বাজালি? কি বলবি তাড়াতাড়ি বল। শাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রুমাইশার গলা শুনে শাফিন তরাক করে শোয়া থেকে উঠে বসল। আমতামতা করে বলল, সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে যেন বলো না তোমার সাথে এরকম কথা বলেছি। শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না। শাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল, বলল, ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে শাফিন আটকে উঠল, বলল, ওরে বাবা, বাঘের কাছে যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মাছ ছাড়ার কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশার এত কথা শাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়, ফোনে বক বক করতে ভালো লাগছে না। শাফিন ওপাশ থেকে বলল, যথাজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল। মিনিট 7 পর শাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপর নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। শাফিন এসে রুমাইশার সামনে বাঁ পাশ ঘেঁষে বসল। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা, বলল যে করে না। তবে আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার, সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল। ফুপ্পি, ফুপ্পা, আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধার লাগছে না। তখন ফুপ্পাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না, সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে। ফুপ্পি ছাড়া কারো সামনেও যায় না। তাহলে? উত্তরে শাফিন বলল, আমিও জানি না আপু, ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি কতকাল, তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে।
আর একবার গিয়েছিলাম মানা করা সত্ত্বেও ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল, আর পরে আম্মু কেলানি দিয়েছিল, তাই তারপর থেকে আর যাই না। ভাইয়া বাসায় না থাকলে যাই। কিন্তু সাফন ভাইয়া যায় কোথায়? ও, তুমি তো জানোই না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনেই ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না, খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে শাফিন বলল, তাতেই আমার ভাইয়ের উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, চেহারা না দেখেও। আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরে এনইউএসএ পড়তো, তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত। শাফিন বলল, আমিও তো তাই জানতাম। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিয়েছিল, রিসার্চারও হয়ে গিয়েছিল ভাইয়া, কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেইনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে, আর কথাও বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল, ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে তারা হাতছাড়া করতে চায়নি। তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো, আর ভাইয়াকে নিয়েও নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টকে প্রাইভেটলি স্টাডি করায়, প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে, তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফওয়ান কলেজে জব নিল, আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়া জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল গত অক্টোবরে, তোমার আব্বু ফোনই তোলেনি, তাই আম্মুও পরে রাগের কারণে আর কিছু বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমারই ফুফাতো ভাই নাকি এইখানে জব করে। শাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারবে, আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানারও কথা না। শাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনো শেষ হয়নি। শাফিন ধরা পড়ে গিয়ে আবার ওর আগের জায়গায় এসে বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারোর সামনে আসে না কেন? আর এমনি ঠেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না, এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তোর ভাই, তোর সামনে আসে না কেন? শাফিন এক হাত হাঁটুর উপর ভর দিয়ে মুখ ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না। মায়ের কাছে, বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছুই বলল না। আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না। আমি আসলে এদের কেউ না, আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা, তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। হ্যাঁ, কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি। বলে শাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল।